সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। চতুর্থ অধ্যায় থেকে আমরা কমপক্ষে 50 কিংবা তার বেশি এমসিকিউ সিলেক্ট করেছি, যেগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন বোর্ডে এসেছে, বারবার এসেছে। আমরা সেই প্রশ্নগুলোই চলো আজকে সমাধান করার চেষ্টা করি। দেখো, প্রথম প্রশ্ন, ডোবেরাইনারের ত্রয়ী কোনটি? আমরা নিশ্চয় জানি যে 1829 সালে বিজ্ঞানী ডোবেরাইনার তার ত্রয়ী সূত্র প্রদান করেন পারমাণবিক ভরের ভিত্তিতে। তো তিনি পর্যায় সারণী পর্যবেক্ষণ করে কিছু কিছু মৌলের ক্ষেত্রে একটা গভীর মিল লক্ষ্য করেন। সেই মিলটি কেমন ছিল? যে একই গ্রুপের পরপর তিনটা মৌলের মধ্যে প্রথম মৌল এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গড় মাঝের মৌলটির পারমাণবিক ভরের সমান বা কাছাকাছি। আমরা একটা এক্সাম্পল দেখি। মনে করো ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন, এই তিনটা কিন্তু গ্রুপ 17-তে অবস্থিত তিনটি মৌল। এই তিনটা মৌলের ভিতরে প্রথম মৌল অর্থাৎ ক্লোরিনের পারমাণবিক ভর হলো 35.5, আয়োডিনের হলো 127। এদের যদি আমরা পারমাণবিক যে ভর বের করলাম, এদের যদি গড় করি, তাহলে দেখো আমি পাবো 162.5। যদি গড় করি অর্থাৎ 2 দ্বারা ভাগ করি, তাহলে রেজাল্টটা পাবো কত? 81.25। কিন্তু অ্যাকচুয়ালি ব্রোমিনের পারমাণবিক ভর তোমরা জানো কত? ব্রোমিনের পারমাণবিক ভর হলো 80। তাহলে এই যে 80 এবং 81.25, এই মান দুইটা কিন্তু প্রায় কাছাকাছি। তাই এই তিনটা মৌলকে আমরা বলে থাকি কি? ডোবেরাইনারের ত্রয়ী। ঠিক, কিন্তু আমাদের তো এখানে অপশনগুলো যেগুলো দেওয়া আছে, এর ভিতরে দেখো প্রথমটা দেখি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। তাহলে লিথিয়ামের পারমাণবিক ভর হলো 7, পটাশিয়ামের কত? 39। এই দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ দাও, তাহলে 46/2 সমান কত? 23। আর অ্যাকচুয়ালি সোডিয়ামের পারমাণবিক ভর হলো 23। তার মানে দেখো আমরা প্রথমেই আনসারটা পেয়ে গেছি যে এই যে সোডিয়ামের পারমাণবিক ভর আর এই দুইটার পারমাণবিক ভরের গড় সমান। তার মানে ডোবেরাইনারের ত্রয়ী কোনটা? এই যে ক নাম্বার। এটা হলো সঠিক আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছো। পরের প্রশ্নে যাই। পর্যায় সারণীর অষ্টক সূত্র কে প্রদান করেন? এখানে 4 জন বিজ্ঞানীর নাম দেওয়া রয়েছে। আমাদের এখান থেকে সঠিক অ্যান্সারটা বের করতে হবে। তো এটা বের করার জন্য আমাদের জাস্ট কিছুই না, আমাদের পর্যায় সারণীর শুরুতেই যে তথ্যগুলো আছে ওইগুলো একটু পড়ে নিতে হবে। হ্যাঁ, তাহলে আমরা মোটামুটি পারবো। যেমন দেখো ল্যাভোইসিয়ের অবদান কি? তিনি 1789 সালে কি করেন? যে তখন পর্যন্ত আবিষ্কার হওয়া 33টি মৌলকে ধাতু এবং অধাতুতে বিভক্ত করেন। ডোবেরাইনার একটু আগে আমরা বললাম যে 1829 সালে তিনি কি করেন? ত্রয়ী সূত্র প্রদান করেন। দুজনের কথা গেল। মেন্ডেলিফের কথায় আছি। মেন্ডেলিভ কি করেন? মেন্ডেলিভ কি করেন? মেন্ডেলিভ 1869 সালে পর্যায় সূত্র প্রদান করেন। তাহলে বাকি থাকলো কি? নিউল্যান্ড কি করেন? 1864 সালে তিনি অষ্টক তত্ত্ব প্রদান করেন। তাহলে আমাদের প্রশ্ন ছিল কি? অষ্টক সূত্র কে প্রদান করেন? তাহলে উত্তর কি? মেন্ডেলিভ। ঠিক আছে। তাহলে এভাবে দেখো আমরা একটা প্রশ্ন যদি ব্যাখ্যা করে করে পড়ি, তাহলে কিন্তু 4টা প্রশ্ন পড়া হয়ে যাচ্ছে। তাই তোমরা অযথা এটা না টেনে টেনে পুরোটা দেখো, তাহলে আমার মনে হয় তোমার বই পড়ার কোনো প্রয়োজন নাই, কারণ পুরো বইটা আমরা এখানে কভার করে দেব। নেক্সট দেখো, মেন্ডেলিফের পর্যায় সারণীর মূল ভিত্তি।
মেন্ডেলিভ যখন পর্যায় সারণী তৈরি করেন তখন পারমাণবিক সংখ্যা আবিষ্কার হয়নি। তার মানে কি, খুব সহজেই আমরা বলতে পারি পারমাণবিক ভর, এটার জন্য এত স্টাডির প্রয়োজন নাই, পারমাণবিক ভরের ভিত্তিতেই তিনি মূলত পর্যায় সারণী তৈরি করেছিলেন। তার মানে মেন্ডেলিভের পর্যায় সারণীর মূল ভিত্তি ছিল পারমাণবিক ভর। নেক্সট, মেন্ডেলিভ কয়টি আবিষ্কৃত মৌল নিয়ে সারণী তৈরি করেন? এটাও তোমাদের বইতে খুব সুন্দর করে দেওয়া আছে যে মেন্ডেলিভ 63টি মৌল নিয়ে তার পর্যায় সারণী তৈরি করেন। যদিও তার পর্যায় সারণীতে ঘরের সংখ্যা ছিল 67টি, অর্থাৎ 4টি অনাবিষ্কৃত মৌল নিয়েই তিনি কিন্তু 67 ঘর বিশিষ্ট একটি পর্যায় সারণী তৈরি করেন। ঠিক আছে, ওকে। আর 33-এর এই সংখ্যাটা কি, 33টা মৌল ওই 1789 সালে কিন্তু আবিষ্কার অলরেডি হয়ে গিয়েছিল। ঠিক আছে, মেন্ডেলিভের পর্যায় সারণীতে কয়টি কলাম ছিল? এইটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা এটা আগে বুঝে নিই যে পর্যায় সারণীর বাম থেকে ডানে যেটা থাকে এটাকে আমরা দুইটা ভাবে বলতে পারি। এটাকে আমরা বলি আনুভূমিক সারি। আনুভূমিক সারিকে আমরা বলি পিরিয়ড বা পর্যায়। ঠিক আছে, আর উপর থেকে নিচে, একই গ্রুপের উপর থেকে নিচে, এইটাকে বলা হয় খাড়া স্তম্ভ বা কলাম বা গ্রুপ। এইটুকু তোমার কিন্তু আগে জানা লাগবে। অনেক সময় এটা আমাদের উল্টে পাল্টে যায়, প্যাচ লেগে যায়। এটা না লাগলে এখন এই জাতীয় প্রশ্ন কোনো সমস্যা না। দেখো, আমরা জানি যে মেন্ডেলিভ যে পর্যায় সারণী তৈরি করেছিলেন সেই পর্যায় সারণীর আনুভূমিক সারি বা পর্যায় ছিল 12টি, আর খাড়া স্তম্ভ বা কলাম ছিল 8টি। এটা মনে রাখবো। এখন কি জানি আমরা, এখন যে পর্যায় সারণী আমরা ব্যবহার করছি সেখানে পর্যায় সংখ্যা হলো 7টি আর গ্রুপ বা কলামের সংখ্যা হলো 18টি। এটা ভিন্ন, কিন্তু যা জিজ্ঞেস করা হয়েছে কার, মেন্ডেলিভের পর্যায় সারণী। তাহলে কয়টি কলাম ছিল? কলাম ছিল কয়টি? 8টি। সঠিক অ্যান্সার হলো 8। আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখো, পর্যায় সারণীতে খাড়া স্তম্ভ কয়টি? দেখো, এখন কিন্তু বলা হয় নাই পর্যায় সারণীতে কয়টি। তার মানে এখন কিন্তু স্পেসিফিক মেন্ডেলিভের কথা বলা হয় নাই। যদি মেন্ডেলিভের কথা বলা না হয় তাহলে তোমাকে ধরে নিতে হবে বর্তমান যে পর্যায় সারণী তুমি আমি ব্যবহার করছি সেটার কথাই বলা হচ্ছে। তাহলে এই আধুনিক পর্যায় সারণী, আধুনিক পর্যায় সারণী এখানে পর্যায় হলো 7টি আর গ্রুপ বা খাড়া স্তম্ভ বা কলাম, আমরা যাই বলি খাড়া স্তম্ভ বা কলাম 18টি। তাহলে আমাদের চাওয়া হয়েছে কি, খাড়া স্তম্ভ কয়টি? তাহলে সঠিক অ্যান্সার হলো 18টি। আশা করি বুঝতে পেরেছো। পরের প্রশ্নে যাই। মেন্ডেলিভের পর্যায় সারণীতে কয়টি পর্যায় ছিল? মেন্ডেলিভের পর্যায় ছিল কয়টি? তাহলে আমরা একটু আগে দেখো তো, একটু আগে আমরা এটা অ্যান্সার করেছি। এই যে দেখো, পর্যায় ছিল কয়টি? 12টি। আমাদের এই যে দেখো অপশন দেওয়া আছে 12টি। তাহলে বর্তমান পর্যায় সারণী আর মেন্ডেলিভের পর্যায় সারণীর পার্থক্য কি তুমি জানো? যদি না জানো এই ভিডিও কিন্তু তোমার জন্য, কারণ এই ধরনের প্রশ্নই তোমাকে কিন্তু সমস্যায় ফেলে দিবে। দেখো, অ্যাক্টিনাইড সারির মৌলগুলো কোন পর্যায়ে অবস্থিত? আমরা যারা পর্যায় সারণী মোটামুটি ভালোভাবে জানি তারা বলতে পারবো যে পর্যায় সারণীতে মোট 7টি পর্যায় রয়েছে, যার মধ্যে ষষ্ঠ এবং সপ্তম এই দুইটা পর্যায়ে মূলত দুইটা
আনুভূমিক সারি মানে মূল পর্যায় সারণীর নিচে দেখবা যে দুইটা আনুভূমিক সারণী রয়েছে, এগুলো মূলত নিচে থাকার কথা ছিল না, এটা থাকার কথা ছিল ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ের 3 নম্বর গ্রুপের। ঠিক আছে, তো এদের অবস্থানটা ওইখানে জাস্ট একই ঘরের ভিতরে 15টা মৌল রাখা বা দেখানো আমাদের 2D বইতে সম্ভব না, এই কারণে তাদেরকে আলাদা সারণীতে স্থান দেওয়া হয়েছে। আলাদা সারণীতে স্থান দেওয়া হলেও প্রথম যে আনুভূমিক সারণীটা রয়েছে সেটি মূলত ষষ্ঠ পর্যায়ের অংশ এবং পরেরটি হলো সপ্তম পর্যায়ের অংশ। তো এই ষষ্ঠ পর্যায়ে যেটা, সেটা হলো ল্যান্থেনাম থেকে লরেন্সিয়াম পর্যন্ত, অর্থাৎ 57 থেকে 71 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোকে আমরা বলে থাকি ল্যান্থানাইড। ল্যান্থানাইড এর সংখ্যা হলো 15টি। আবার একটু আগাই নি এটাকে, আবার সপ্তম পর্যায়ের অ্যাক্টিনিয়াম থেকে লুটেসিয়াম, অর্থাৎ 89 থেকে 103 পর্যন্ত যে মৌলগুলো রয়েছে এর সংখ্যাও 15টি, এদেরকে বলা হয় অ্যাক্টিনাইড। অ্যাক্টিনাইড এটা একটু ভালো করে মনে রাখবো। তো এরা ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে। তাহলে আমাদের প্রশ্নটা কি বলছে দেখো, যে অ্যাক্টিনাইড সারের মৌল, অ্যাক্টিনাইড সারের মৌলগুলো কোন পর্যায়ে অবস্থিত? তাহলে অ্যান্সার কি? সপ্তম পর্যায়ে। অ্যান্সার হলো 7। খুব সহজ। দেখো অ্যাক্টিনাইড সারের মৌলগুলোর পারমাণবিক সংখ্যা কত? দেখো একটু আগে আমি বলছিলাম, একটু আগে, এই যে কত বলছিলাম, 89 থেকে 103। তাহলে অ্যান্সার কোনটা হবে? 89 থেকে 103। ওকে, এটা হলো অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ল্যান্থেনাইড সারিতে মোট কয়টি মৌল অবস্থিত? এটাও কিন্তু একটু আগে আলোচনা করা হয়েছে। ল্যান্থেনাইড সারণী এবং অ্যাক্টিনাইড সারণী উভয় সারিতে 15টি করে মোট 30টি মৌল। ঠিক আছে, তাহলে এটা কিন্তু একটা এক্সেপশনাল প্রশ্ন, কিন্তু এভাবেও দিতে পারে যে পর্যায় সারণীর গ্রুপ 3-এ মোট কয়টা মৌল আছে? পর্যায় সারণীর গ্রুপ 3, এখানে মৌল আছে কয়টি? এখানে মৌল আছে 32টি। তাহলে পর্যায় সারণীর গ্রুপ ভিত্তিক মৌলের সংখ্যা কিন্তু আমাদের জানা লাগবে। আমরা একটু আলোচনা করে রাখি যে গ্রুপ 1-এ আছে 7টি, আর গ্রুপ 18-তে আছে 7টি। গ্রুপ 2 এবং 13 থেকে 17 প্রত্যেকটা গ্রুপে মৌল আছে 6টা করে। তারপরে গ্রুপ 3-এ আছে 32টি, আর গ্রুপ 4 থেকে 12 এই প্রত্যেকটা গ্রুপে মৌল আছে 4টি করে। এই ইনফরমেশনটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে এমসিকিউতে এখান থেকেও প্রশ্ন দিতে পারে। তাহলে আমরা এই তথ্যগুলো যদি একটু জানি, তাহলে এই জাতীয় প্রশ্ন যেটাই দেওয়া হোক না কেন আমরা পারবো। অনেক সময় এটা কিন্তু দিয়ে দেয় যে কোন গ্রুপের মৌলের সংখ্যা কত, এটা আমরা অনেক সময় মুখস্থ করি, কারণ এতগুলো মুখস্থ করা সম্ভব না, কিন্তু টেকনিকটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে দেখো এই জাতীয় প্রশ্ন আমরা অ্যান্সার করতে পারবো। হ্যাঁ, আমি আবারও বলি, গ্রুপ 1 এবং 18-তে মৌল আছে 7টি করে। গ্রুপ 1 এবং 18, গ্রুপ 1 এবং 18-তে মৌল আছে 7টি করে। গ্রুপ 2 এবং 13 থেকে 17-তে মৌল আছে 6টি করে। গ্রুপ 3, দেখো এটা কেন গুরুত্বপূর্ণ একটু খেয়াল করো, এটা গুরুত্বপূর্ণ কেন, এটা পরীক্ষায় কেন দেওয়া হয়, কেন দেওয়া হয় একটু দেখো, কেন দেওয়া হয় এটা। কারণ এ অনেক ব্যতিক্রম, 3 নাম্বার গ্রুপ একাই আছে 32টি মৌল এখানে, তাহলে কিন্তু ঘর কিন্তু 4টা, তাহলে বাকি 2টা ঘর কই গেল? বাকি 2টা ঘরে কিন্তু ওই যে মূল পর্যায় সারণীর নিচে যে আলাদা 2টা সারণী, এটাই মূলত
এই 3 নাম্বার গ্রুপের যথাক্রমে ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ের অংশ। পরবর্তী প্রশ্নে যাই, অক্সিজেন পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? এই যে দেখো আমরা কিন্তু এমসিকিউ পড়তেছি, কিন্তু পাশাপাশি দেখো সিকিউ কিন্তু আমাদের সলভ হয়ে যাচ্ছে, কারণ টপিকগুলো তো আমাকে ক্লিয়ার হতে হবে, তাই না? অক্সিজেন এর পারমাণবিক সংখ্যা হলো 8। তাহলে এর ইলেকট্রন বিন্যাস কি? 1s2 2s2 2p4। দেখো, গ্রুপ নির্ণয়ের সময় আমাদের 3টা সূত্র পড়তে হয়, বা আমরা সবাই জানি এখন, যেহেতু আমরা কয়েকদিন পরে পরীক্ষা দিব। তো ওখানে কিন্তু বলা হয়েছে 3টা রুলস। প্রথম রুলসটা কি? যে পর্যায় সারণীর ইলেকট্রন বিন্যাসের পরে যদি কোনো মৌলের আমরা দেখি যে শেষ শক্তি স্তরে শুধুমাত্র এস অরবিটাল আছে, তাহলে এস অরবিটালে যে কয়টা ইলেকট্রন থাকবে তার সংখ্যা হবে ওই মৌলের গ্রুপ, এবং ওই শেষ ইলেকট্রন মানে ইলেকট্রনটি যে অরবিটে আছে, অর্থাৎ যে নাম্বার লেখা আছে, 4s1 হতে পারে, 3s2 হতে পারে, তাহলে 4s1 হলে 4 হবে তার পর্যায়, 3s2 হলে 3 হবে তার পর্যায়, কিন্তু এস এর উপরে যে নাম্বারটা লেখা থাকবে ওইটাই হবে তার গ্রুপ। আর দ্বিতীয় রুলসটা ছিল যে যদি সর্বশেষ শক্তি স্তরে এস এবং পি অরবিটাল থাকে, দেখো এখানে 2s 2p, এসও আছে পিও আছে, তাহলে কি হবে? এই এস আর পি এটার গ্রুপ বের করার রুলস হলো এস প্লাস পি প্লাস 10। এটুকু মনে রাখবো আমরা, এইটা হলো সূত্র, মনে রাখতে পারো যে এস আর পি থাকলে এই সূত্রটা অ্যাপ্লাই করবা, ঠিক আছে? তাহলে কি হবে? এখন দেখো যে এস এ আছে 2টা আর পিতে আছে হলো 4টা, তার মানে কি এর গ্রুপ যদি আমরা বের করতে চাই তাহলে 2 + 4 + 10, তার মানে 16। আর পর্যায় কোনটা হবে? পর্যায় জাস্ট শুধু এই যে নাম্বারটা, তাহলে কত আছে? কোন কোন শক্তি স্তর আছে? 2 এ আছে, তার মানে পর্যায় 2। তাহলে আমাদের প্রশ্নটা ছিল যে অক্সিজেনের পর্যায় সারণীর কোন গ্রুপে আছে? গ্রুপ, তাহলে কোন গ্রুপে আছে বলো? 16 নম্বর গ্রুপে আছে, এই যে 16 নম্বর, এটা অ্যান্সার, একদম সিম্পল। দেখো, পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ে কয়টা মৌল অবস্থিত? তৃতীয় পর্যায়ে কয়টা মৌল অবস্থিত, অর্থাৎ পর্যায় বলতে এখানে শক্তি স্তরকে বলছে, যে 3 নম্বর তৃতীয় পর্যায়ে কয়টা মৌল অবস্থিত। ভালো করে বোঝো, প্রশ্নটার ভেতরে কিন্তু একটা টুইস্ট আছে, আমিও সহজে প্রথমে বুঝতে পারি নাই। তৃতীয় পর্যায়ে, তাহলে তৃতীয় পর্যায়ে মোট কয়টা মৌল থাকবে সেটা কিন্তু কোন সূত্র দ্বারা নির্ধারণ হবে সেটি আমাদের খুব সুন্দর করে শিখিয়ে দিয়ে গেছেন কে? নিলস বোর। মনে পড়ে? দেখো, সেই সূত্রটা কি? 2n², 2n²। তাহলে এখানে যদি n এর মান 1 হতো, তাহলে 2n² দ্বারা আমরা কি বলতে পারতাম? দেখো, 2 × 1², তার মানে 2টা ইলেকট্রন থাকতে পারবে। n এর মান যদি 2 হতো, তাহলে সূত্র দিলে কি হবে? দেখো, 2 × 2², তার মানে কত? 8। n এর মান যদি 3 হতো, তাহলে 2n² এর সূত্র অনুযায়ী তাহলে 2 × 3², তাহলে 3 3 9 আর 2 গুণ করলে কত? 18। n এর মান যদি 4 হতো, 2 × 4² সমান কত হতো? 32। আমাদের উত্তর বলতেছে এইখানে তৃতীয় পর্যায়ে কয়টা আছে। তৃতীয় পর্যায়ে কয়টা আছে? দেখো কত আছে? 18টি। খুব সহজ। এখন দেখো, লিথিয়াম পর্যায় সারণীর কোন পর্যায়ে অবস্থিত? লিথিয়াম, তাহলে আমাদের লিথিয়ামের পারমাণবিক সংখ্যা জানতে হবে, শুধু তাই না, তার ইলেকট্রন বিন্যাস জানতে হবে। শর্টকাটও আছে, আমরা বেসিকটাই বলার চেষ্টা করতেছি। তাহলে লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 3, তার মানে কি 1s2 2s1, এই তো। তাহলে পর্যায় সারণীর কোন পর্যায়ে আছে?
তাহলে লাস্ট ইলেকট্রন কোথায় আছে বাবা? লাস্ট ইলেকট্রন কোথায় আছে? এখানে আছে। তার মানে এখানে কত লেখা? 2। তাহলে এটাই হলো তার পর্যায়। তার মানে অ্যান্সার কি? দ্বিতীয় পর্যায়। ওকে, প্রশ্নগুলো ভালো করে দেখো। এখানে সিলেট বোর্ড, ঢাকা, যশোর, চট্টগ্রাম সব বোর্ডে আসছে। তার মানে প্রশ্ন দেখতে সিম্পল, কিন্তু সিম্পলের মধ্যেও কিন্তু গর্জিয়াস আছে। হ্যাঁ, আবার দেখো, নিকেল পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত? তাহলে এই জাতীয় প্রশ্ন তোমাকে আবার একইভাবেই খাবে। নিকেল তুমি যদি না জানো তাহলে কি বলবা? কত নাম্বার মৌল তুমি যদি না মুখস্থ থাকে? এটারও কিন্তু একটা শর্টকাট ট্রিক্স আছে। আমি মনে হয় এর আগের ভিডিওতে কথাটা বলেছিলাম, আবার একটু রিপিট করে দেই। আমরা জাস্ট শুধু একটা ছোট্ট ট্রিক্স মনে রাখবো, তাহলে কি হবে? 21 থেকে 30 পর্যন্ত যে মৌলগুলো আছে সেই মৌলগুলোর পারমাণবিক সংখ্যা কার কত সেটা আমরা কিন্তু বলতে পারবো। ঠিক আছে? তো কেমন হয় যে একসাথে আমি পারমাণবিক সংখ্যাও জানবো, পারমাণবিক ভরও জানবো? তার বিষয়টা ভালো হয় না? এটা আমি একটু পরে দেখাচ্ছি, আমরা আগে প্রশ্নটা সমাধান করে নিই। দেখো, এখানে কি নিকেল, আমরা জানি যে নিকেল কলম নিয়ে ক্লাসে, নিকেল হলো 28 নম্বর মৌল। তাহলে 28 নম্বর মৌল হলে এর ইলেকট্রন বিন্যাসটা যদি লক্ষ্য করো তাহলে কি হয়? আর্গন, আর্গন পর্যন্ত মানে 18 পর্যন্ত শেষ। আর্গনের পরে হলো 3D, তারপরে হলো 4s। তাহলে 4s আগে দুইটা দিয়ে দিলাম, 18 আর 2 20, তার মানে এখানে থাকে 8। এই হলো তার ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাসটা দেখো যে সর্বশেষ শক্তি স্তরে 3 নাম্বার রুলস, এটা কিন্তু যে গ্রুপ নির্ণয়ের 3 নাম্বার রুলসটা হলো যে সর্বশেষ শক্তি স্তর যদি এস থাকে, এখানে এস আছে 4s2, এবং এস এর আগে যদি ডি থাকে, এখানে ডি আছে, ডিতে 8টা ইলেকট্রন আছে, তাহলে গ্রুপ নির্দেশ করা হবে এস আর ডি এর যোগফল দিয়ে, আর পর্যায় নির্দেশ করা হবে শেষ ইলেকট্রন যেখানে আছে। তাহলে শেষ ইলেকট্রন এখানে আছে, তার মানে পর্যায় হলো আমাদের 4, আর গ্রুপ এস আর ডি যোগ করে দাও, তাহলে 2 + 8 = 10। তাহলে আমাদের প্রশ্নটা কি ছিল? যে কোন গ্রুপে আছে, কোন গ্রুপে? তাহলে গ্রুপ কত পাইলাম? 10। তাহলে অ্যান্সার হলো 10, অ্যান্সার হলো 10। ওকে, তো যেটা আমি বলছিলাম যে 21 থেকে 30 পর্যন্ত মৌল আমি চিনব কিভাবে, বা কোনটার পর কোনটা মৌল আমি কিন্তু পারি না, এটা ভুলে যাই। এই ভুলে যাওয়াটা আমি যদি একটু ট্রাই করি তাহলে কিন্তু 1 মিনিটের ভিতরেই পারবো। কি রাজি আছো? 1 মিনিটের ভিতরে 21 থেকে 30 পর্যন্ত মৌল শিখতে চাও? তাহলে দেখো এই ভিডিওতে। দেখো, আমরা আগে প্রথমে কি করব, যে 21 থেকে 30 আগে সিরিয়াল বানাই নিই। তাহলে 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। ওকে, এই যে নাম্বারটা লিখলাম, এখন আমাকে ছোট্ট ছন্দ মনে রাখতে হবে। ছন্দটা কি? আমি মুখে বলি, তোমরা চাইলে নোট করে নিতে পারো। সায়েন্স, টিচার, ভুল করে, মানিব্যাগ ফেলে, কলম নিয়ে ক্লাসে যান। অর্থাৎ সায়েন্স স্ক্যান্ডিয়াম, টিচার টাইটেনিয়াম, ভুল ভ্যানাডিয়াম, করে ক্রোমিয়াম, মানিব্যাগ ম্যাঙ্গানিজ, ফেলে আয়রন, কলম কোবাল্ট, তারপরে নিয়ে নিকেল, ক্লাসে কপার, জান মানে হলো জিঙ্ক। খুব সহজেই তোমরা এই 21 থেকে 30 পর্যন্ত মৌলগুলোকে এভাবেই সহজেই কিন্তু আত্মস্থ করে নিতে পারবা। পড়ালেখা আসলে খুবই সহজ যদি তোমরা টেকনিক্যালি বিষয়টা পড়তে পারো। অনেক সময় না বুঝে অগোছালোভাবে পড়তে গিয়ে আমরা কিন্তু খেই হারাই ফেলি।
হ্যাঁ, চলো আমরা পরের প্রশ্নে যাই। দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে একটা ইলেকট্রন বিন্যাস অসম্পূর্ণ অবস্থায় দেওয়া আছে যে NH2 আর 3D3, যে মৌলটি হোক না কেন, একটু খেয়াল করে দেখো তো, আমি কিন্তু একটু আগেই করছিলাম যে আর্গন পর্যন্ত লেখার পরেই কিন্তু 3D আসে, 3Dর পরেই 4 আছে। এই আর্গন পর্যন্ত মানে কি অলরেডি 18টার পারমাণবিক সংখ্যা আছে, যে কোনো মৌলের জেড একটা মৌলের নাম দিছে। তাহলে এখানে কি আছে, 3, এই যে 4s2 আর D3। তোমাদের বইতে এই টাইপের যত প্রশ্ন আসবে, এই টাইপের যত প্রশ্ন আসবে তোমরা ধরে নিবা যে এখানে n এর মান হলো 4 আর d এর মান 3। ঠিক আছে, তাহলে এখন বলো তো 18 আর এদিকে হলো 2 আর 3 এ 5, তার মানে 23 নাম্বার মৌল। একটু আগে আমরা মাত্র শিখলাম, দেখো তো এই যে 23 নাম্বার মৌল কোনটা, এই হলো আমাদের 23 নাম্বার মৌল। 23 নাম্বার মৌলের নাম কি বলো তো, ভ্যানাডিয়াম। তাহলে এখন কি বলছে যে জেড পর্যায় সারণের কোন গ্রুপে অবস্থিত। তাহলে এস আর ডি থাকলে কি বললাম, 3 নাম্বার রুলসটা অ্যাপ্লাই করো না, এস আর ডি এর যোগফল। তাহলে এস আর ডি যোগ করলে কত হয় বলো, এখানে গ্রুপ মানে কি বলছিলাম, এইচ প্লাস ডি। এস এ হলো 2 আর এখানে হলো 3, তাহলে 3 আর 2 কত, 5। অ্যান্সার হলো 5। খুবই সহজ, খুবই সহজ। নেক্সট, বোরন কোন গ্রুপের মৌল। বোরন, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন 5 নাম্বার মৌল। তাহলে বোরনের ইলেকট্রন বিন্যাস করলে কি হয় বাবা, দেখো তো 1s2 2s2 2p1। তার মানে কয় নাম্বার রুলস, ঝটপট বলো ঝটপট। লাস্টে এস আর পি আছে, তার মানে কি ওই পকেটের দোষ যোগ করো। তাহলে গ্রুপ বের করব কিভাবে, এস প্লাস পি প্লাস 10। এখন দেখো এস এ আছে 2, পিতে আছে 1, এখানে আছে 10, তার মানে 13। অ্যান্সার কই কই কই, এই যে 13। খুবই সহজ, খুবই সহজ। নেক্সট, নিচের কোন মৌলদ্বয় একই গ্রুপের। তাহলে তোমাকে কিছু গ্রুপের মৌলের নাম জানতে হবে। হ্যাঁ, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম আমি জানি, এটা হলো দ্বিতীয় গ্রুপ, বেরিলিয়াম, এরপরে হলো ম্যাগনেসিয়াম। এরপরে কি বলতেছে, বোরন, কার্বন। বেরিলিয়ামের পরে হলো বোরন, তারপরে হলো কার্বন। এরা একই গ্রুপের না, একই পর্যায়। এটা হলো পর্যায় আর এইটা হলো গ্রুপ। এই যে আমি লিখে রাখলাম পি, আর এটা হলো জি। ঠিক আছে, আচ্ছা। সোডিয়াম, ক্যালসিয়াম। সোডিয়াম কোথায় আছে, ম্যাগনেসিয়ামের আগে, এইখানে আছে হলো, আচ্ছা কালারটা চেঞ্জ করে দিই তাহলে বোঝা যাবে। এটা হলো সোডিয়াম, ক্যালসিয়াম হলো এইখানে। এরপরে দেখো অক্সিজেন আর ফ্লোরিন, এটা কোনটা দিই, হলুদ কালার দিই। তাহলে বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, এইটা হলো অক্সিজেন। এরপরে অক্সিজেনের পরে হলো ফ্লোরিন। এখন এই জোড়াগুলো আমরা একটু কম্পেয়ার করে দেখি। কি বলতেছে, মৌলদ্বয় হতে হবে একই গ্রুপের, একই গ্রুপের মৌল হতে হবে। একই গ্রুপ মানে কি, উপর থেকে নিচে না বাম থেকে ডানে বলো তো, অবশ্যই উপর থেকে নিচে। তাহলে উপর থেকে নিচে এখানে আমরা কি দেখতেছি, এই দুইজনকেই তো দেখতেছি না। এই দুইটা কি, এই দুটো হলো একই পর্যায়, এটাও একই পর্যায়, আর এটা হলো দুইটা দুই গ্রুপের অথবা দুইটা দুই পর্যায়ের। তার মানে আমাদের সঠিক অ্যান্সার হলো এইটা। তাহলে এই অপশন কোথায়, ক নাম্বার। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, ভ্যানাডিয়ামের অবস্থান কোথায়, একটু আগে না করলাম ভ্যানাডিয়াম, একই প্রশ্ন চলে আসছে। এই যে ভ্যানাডিয়াম, ভ্যানাডিয়াম এই মৌলটা কি ছিল, এই মৌলটা ছিল ভ্যানাডিয়াম, 23 নাম্বার মৌল, 23 নাম্বার। তাহলে ভ্যানাডিয়াম 5 নাম্বার গ্রুপ, কই 4 নাম্বার পর্যায় আর 5 নাম্বার গ্রুপ কোথায় আছে, এই যে চতুর্থ পর্যায়, পঞ্চম গ্রুপ। কোনটি 14 নং গ্রুপের মৌল, 14, 13, 14। ঠিক আছে, 14 নাম্বার।
14 নম্বর গ্রুপের মৌল কোনটা হবে? আমরা দুইভাবে করতে পারি। একটা হলো গ্রুপের নামটা জেনে মৌলগুলো মুখস্থ রেখে করতে পারি, অথবা ইলেকট্রন বিন্যাস করে করতে পারি। কারণ 14 নম্বর গ্রুপ যেহেতু, তাহলে অবশ্যই সেটা কি হবে, ওই যে অতিরিক্ত 10 যোগ করে যেটা পাইছি লাস্টে এস আর পি থাকতে হবে। তাহলে একটু দেখি ক্যালসিয়ামের সর্বশেষ শক্তি স্তর যদি দেখি, ক্যালসিয়াম হলো 20 নাম্বার। এটা যদি 20 হয় তাহলে ইলেকট্রন বিন্যাস কত? আর্গনের পরে 18 পর্যন্ত হয়ে গেল, এরপরে হলো 4s2, তার মানে এটা হবে না। ক্লোরিন 17 নাম্বার, তার মানে কি নিয়ন পর্যন্ত 10, তারপরে আমরা লিখতে পারি 3s2 3p5, লাস্টে কত আছে? এস আর পি যোগ করলে কত হয়? 7, 10 যোগ করলে 17 হয়ে যাবে, তার মানে 14 না। পটাশিয়াম 19 নাম্বার, তার মানে কি আর্গন পর্যন্ত 18, এরপরে হলো 4s1, এখানে তো পি নাই, তাহলে সিলিকন হবে অ্যান্সার। তারপরে একটু মিলাই নি, দেখো এখানে কত, নিয়ন পর্যন্ত 10 চলে গেল, তারপরে 3s2 3p2, মানে এখানে 10 আর এই যে 2 4, তাহলে এসআরপিতে কত? 2 আর 2 4টা আছে, এর সাথে অতিরিক্ত 10 যোগ করলে 14, তার মানে 14 নং গ্রুপের মৌল কোনটা? সিলিকন। দেখো অপেক্ষাকৃত ধাতব ধর্ম বেশি কোনটির? তাহলে এই মৌলগুলোর অবস্থান আগে আমরা ডিটেক্ট করে নেই। দেখো এটা যদি দ্বিতীয় পর্যায়ে হয় তাহলে লিথিয়াম, তৃতীয় পর্যায়ে যাবে সোডিয়াম, চতুর্থ পর্যায়ে যাবে কে? পটাশিয়াম, আর সোডিয়ামের পাশে যাবে হলো ম্যাগনেসিয়াম। এই তো। এখন আমরা রুলসটা জানি। আমরা জানি পর্যায় সারণীর একই পর্যায়ের বাম থেকে যত ডানে যাওয়া যায় 3টা বিষয় কমতে থাকে, আর বাকি 4টা বিষয় আছে এটা বাড়তে থাকে। তাহলে এই 3টা বিষয় আগে জানি, যে বাম থেকে ডানে গেলে কি কি কমে? ধাতব ধর্ম কমে, পরমাণুর আকার কমে, আরেকটা বিষয় কমে পারমাণবিক ব্যাসার্ধ, এইটা হলো আস্তে আস্তে কমে। তার মানে একই গ্রুপে গেলে কি হবে? অবশ্যই সেটা বাড়ে, এইটুকু আমরা মনে রাখি। তাহলে আমাদের এখানে দেখো ধাতব ধর্মের কথা বলছে, তাহলে এই যে ধাতব ধর্ম, তাহলে ধাতব ধর্ম বাম থেকে ডানে গেলে কমে। তাই যদি হয় তাহলে বাম থেকে ডানে গেলে কমে, তাহলে এই সোডিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের বেশি, এটা একটা পাইলাম। আর উপর থেকে নিচে গেলে কি হয়? বাড়ে। তার মানে সবচাইতে নিচে কি বলো তো? সবার নিচে এটা না? বেশি কোনটির? তার মানে অ্যান্সার হলো পটাশিয়াম। খুবই সহজ, কিন্তু রুলসগুলো জানতে হবে। দেখো এখানে কি বলতেছে, যে কোন ক্যাটায়নের আকার সবচেয়ে ছোট? কোন ক্যাটায়নের আকার সবচেয়ে ছোট? এটার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবো আমরা, ক্যাটায়নের আকার একই পর্যায়ে যদি হয় তাহলে একই পর্যায়ের মৌলের ক্ষেত্রে যেই মৌলের প্রোটন সংখ্যা বেশি সেই ক্যাটায়নটির আকার সবচেয়ে ছোট। এর লজিক আছে, আমি একটু বুঝাই দেই। আর যদি একই গ্রুপে হয় তাহলে গ্রুপ চেঞ্জ হওয়ার সাথে সাথে তো পরমাণুর নতুন নতুন শক্তি স্তর তৈরি হয়, তাই না? নতুন শক্তি স্তর তৈরি হলে তো আকার বড় হবেই। ওকে, আমরা একটু বিষয়টা ব্যাখ্যা করি। এখানে অপশনগুলো দেখো, সোডিয়াম প্লাস ম্যাগনেসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+। ওকে, তো এখানে সবগুলোর ক্ষেত্রে আকার কিন্তু এমন, দেখো সবগুলোরই কি আছে? শেষ শক্তি স্তরে এরকম 8টা ইলেকট্রন আছে, সবগুলো আয়নের ইলেকট্রন আছে 8টা। কিন্তু
এদের পারমাণবিক সংখ্যা যদি খেয়াল করো, অর্থাৎ পারমাণবিক সংখ্যাকে কি বলি, প্রোটন সংখ্যা বলি না? তাহলে প্রোটন সংখ্যা যদি হিসাব করো, এখানে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 11, এখানে 12, এখানে 13। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, আকার বা মানে দুইটা করে শক্তি স্তর থাকলেও অ্যালুমিনিয়ামের দেখো এইখানে আমার আছে 13টি প্রোটন, আর ইলেকট্রন কিন্তু 10টি। তাহলে কি প্রোটনের চার্জ বেশি হওয়ার কারণে আকারটা আস্তে আস্তে আরো ছোট হবে, অর্থাৎ নিউক্লিয়াস তার সর্ববহিস্থ ইলেকট্রনগুলোকে আরো প্রবল আকর্ষণে নিচের দিকে টেনে নেবে বা নিজের দিকে টেনে নেবে, যার কারণে আকারটা কি হবে, ছোট হবে। তাহলে এই তিনটার ক্ষেত্রে যতই আমরা সামনে মুভ করব তত আকার ছোট হবে। আর ক্যালসিয়াম আছে আরেকটা অপশন, ক্যালসিয়ামেরটা দেখি একটু। দেখো ক্যালসিয়াম 2+ ক্ষেত্রে ইলেকট্রন থাকবে 18টি, অর্থাৎ তার শক্তি স্তর হবে 3টা। এই যে এখানেও কিন্তু শেষ শক্তি স্তরে তার 8টা ইলেকট্রনই আছে, তার আগে আছে 10, মোট 18টি। তাহলে এখানে মোট কি কি আছে বলো তো? এখানে তোমার প্রোটন আছে 20টা, প্রোটন 20 আর ইলেকট্রন আছে 18টি। তার মানে কি আকার তো এমনিতেই বড়। তাহলে সবচাইতে ছোট আকার কার হবে? সেটি হলো অ্যালুমিনিয়াম 3+। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অ্যালুমিনিয়াম 3+। আশা করি বিষয়টি বুঝেছো। নেক্সট, আয়নীকরণ শক্তির সঠিক ক্রম কি বলছিলাম একটু আগে, খেয়াল করো তো। এই যে ধাতব ধর্ম, পরমাণুর আকার, পারমাণবিক ব্যাসার্ধ, বাম থেকে ডানে গেলে কমে, তাহলে বাড়ে কে? দেখো তো, আর বাকি ছিল 4টা বলছিলাম, সেটি হলো অধাতব ধর্ম, তারপরে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তারপরে তড়িৎ ঋণাত্মকতা। এই 4টা বিষয় বাম থেকে ডানে গেলে বাড়ে। ব্যতিক্রম আছে কয়েকটা জায়গায়, কিন্তু নর্মালি বাড়ে। আর এই পাশে আসলে মানে এইদিকে বাড়ে, আর এই পাশে আসলে তারা কমে। ওই জন্য আমি বলি যে উপরে 3টা আমি মনে রাখবো, যে বাম থেকে ডানে গেলে কমে আর উপর থেকে নিচে গেলে বাড়ে। তার মানে বাকি যে 4টা যেটাই আসুক না কেন, সেগুলো কি হবে, আমি যা জানি সেটার উল্টাটা হবে। তাহলে সহজেই 7টা বিষয় জানা হয়ে যায়। হ্যাঁ, তো এই প্রশ্নটার অ্যান্সারটা আমরা একটু দেখি, যে আয়নীকরণ শক্তির সঠিক ক্রম। তার মানে আমরা কি শিখলাম? ক্রমটা শিখলাম এরকম, পর্যায় সারণীতে বাম থেকে ডানে গেলে এই মানগুলো বাড়বে, আর একই গ্রুপের উপর থেকে নিচে আসলে কমবে। আচ্ছা, তাহলে এই মৌলগুলোকে আগে একটু চিনি। মৌলগুলো কারা দেখো তো? পটাশিয়াম, সোডিয়াম, লিথিয়াম। তার মানে একই গ্রুপের মৌল। দেখো লিথিয়াম, তার নিচে আছে সোডিয়াম, তার নিচে আছে পটাশিয়াম। এখানে কি আর কিছু আছে? নাই। তার মানে কি এটা হলো গ্রুপ 1-এর মৌল। তাহলে গ্রুপ ভিত্তিক কি দেখো তো, বাম থেকে ডানে গেলে বাড়ে আর উপর থেকে নিচে গেলে কমে। তাহলে সবচাইতে কম কার? এটার। তার মানে আমাদের এখানে এই চিহ্ন দিতে হবে, অর্থাৎ লিথিয়াম সবার চেয়ে বড়, তারপরে হলো সোডিয়াম, তারপরে হলো পটাশিয়াম। এটা হলো অ্যান্সার। দেখো তো কোথায় আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। এই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এটা হলো অ্যান্সার। আশা করি বিষয়টি সবাই বুঝেছো। পরবর্তী প্রশ্ন, যে কোন মৌলের আয়নীকরণ শক্তি সবচেয়ে কম? সবচেয়ে কম কার হবে বলো তো? আবার মনে করিয়ে দিই, বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। ওকে, মৌলগুলোকে সাজাই নেই। লিথিয়াম, এটা মনে করি 2 নম্বর পর্যায়ে, এটা 3 নম্বর পর্যায়ে। লিথিয়ামের নিচে আছে সোডিয়াম, এবারে ফ্লোরিন। তাহলে লিথিয়ামের লাস্টে আছে ফ্লোরিন, ফ্লোরিনের নিচে আছে ক্লোরিন। এই তো 4টা মৌল। তাহলে আমাদের রুলস কি বলে দেখো তো? রুলস কি বলছে? বাম থেকে ডানে গেলে বাড়ে। তার মানে কি লিথিয়াম আর ফ্লোরিন এর মধ্যে ফ্লোরিনের বেশি। তাহলে একইভাবে সোডিয়ামের চাইতে ক্লোরিনের বেশি,
আর একই গ্রুপের ক্ষেত্রে কি বলছে যে লিথিয়াম আর নিচে আছে হলো সোডিয়াম, তাহলে লিথিয়ামের বেশি সোডিয়ামের কম। আবার এখানে কি ফ্লোরিনের বেশি ক্লোরিনের কম। তার মানে এই 3 নম্বর পর লিথিয়ামের চেয়ে সোডিয়ামের কম হলেও ক্লোরিনের আবার কিন্তু সোডিয়ামের চাইতে বেশি, অর্থাৎ এই যে সোডিয়ামের চাইতে ক্লোরিনের বেশি। তার মানে আমার অ্যান্সার হচ্ছে এটা। আয়নীকরণ সব মানে আয়নীকরণ শক্তি সবচাইতে কম কার? সোডিয়ামের। ঠিক আছে, রুলসটা আবার মনে করো, বাম থেকে ডানে গেলে যেহেতু বাড়ে, তার মানে লিথিয়ামের চাইতে ফ্লোরিনের বেশি, উপর থেকে নিচে গেলে কমে, তার মানে লিথিয়ামের চাইতে সোডিয়ামের কিন্তু কম। আবার সোডিয়ামের চাইতে আবার ক্লোরিনের বেশি, তার মানে কি সবার কোনায় পড়ে গেল কে? সোডিয়াম। সোডিয়াম হলো অ্যান্সার। নেক্সট, কোন মৌলের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি কে? সবচেয়ে ডানে আছে যে, আবার একটু মনে করার জন্য লিখে রাখি, এদিকে হলো বাড়ে আর নিচে গেলে কমে, নিচে গেলে কমে। তাহলে এই মৌলগুলোকে দেখি তো কে কোথায়। সোডিয়াম নাই এখানে, ম্যাগনেসিয়াম আছে 2 নম্বর, ম্যাগনেসিয়ামের পরে অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম নাই, সিলিকন, সিলিকনের পরে ফসফরাস, ফসফরাসের পরে সালফার, সালফার এখানে নাই, সালফারের পরে ক্লোরিন। এই তো, তাহলে একই পর্যায়ে 3 নম্বর পর্যায়ের 4টা মৌল দেওয়া হয়েছে। তাহলে সহজ অ্যান্সার একটু খেয়াল করো তো, বাম থেকে ডানে গেলে বাড়ে, তার মানে এটা সবচাইতে বেশি, তারপরে কম এটা, তারপরে কম হলো এটা। তাহলে সঠিক অ্যান্সার কোনটা? সঠিক অ্যান্সার এইটা। সঠিক অ্যান্সার এটা যদি হয়, ক্লোরিন সঠিক অ্যান্সার। নেক্সট, ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম। ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম, তার মানে একই কথা, আগে যা শিখলাম, বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। এখন মৌলগুলোকে চেনো, বোরন কার্বন, বোরন কার্বন, লিথিয়াম বেরিলিয়াম, লিথিয়াম বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। আচ্ছা, আর কি আছে? এর নিচে আছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। এখন আমার কি কি অপশন দেওয়া আছে দেখো তো, বোরন আছে, ওকে, কার্বন আছে, সিলিকন আছে, ফসফরাস আছে। এই তো, এই 4টা নিয়ে আমাকে ক্রম তৈরি করতে বলছে। তাহলে এখান থেকে আমরা কি দেখতেছি, বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। তার মানে বোরন আর কার্বনের ভিতরে রিলেশন হলো বোরনের চেয়ে কার্বনের বেশি, কার্বনের চাইতে সিলিকনের হলো কম। সিলিকনের যদি কম হয় তাহলে কার্বন সিলিকনের চাইতেও বেশি। আবার সিলিকনের সাথে ফসফরাসের রিলেশন হলো ফসফরাসের বেশি। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে, সবচেয়ে বেশি কার? কার্বন, কার্বনের পরে দেখো তো, তাহলে উপর থেকে নিচে গেলেই যেহেতু কমে, বোরনের চাইতে কি অ্যালুমিনিয়ামেরও কম, তাহলে দেখো আমরা পেয়ে গেছি। তাহলে প্রথমে কে? কার্বন, কার্বনের চাইতে বড় মানে একটু ছোট বোরন, তারপরে কি ফসফরাস, তারপরে হলো সিলিকন। তার মানে সঠিক অ্যান্সার হলো এটা। ওকে, এখন দেখো কোনটি অধিক তড়িৎ ঋণাত্মক, অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতার কথা বলছে। ঋণাত্মকতাও কি একই সূত্র, বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। ওকে, এখানে কে কে আছে? অক্সিজেন, নাইট্রোজেন,
নাইট্রোজেন, অক্সিজেন, ওকে, ফ্লোরিন আছে, নাইট্রোজেনের নিচে আছে ফসফরাস। এই তো। এখন এই চারটার ভিতরে কি বলতেছে? অধিক কোনটা? অধিক অধিক তড়িৎ মানে সবচাইতে বেশি কার? তাহলে কি জানি, বাম থেকে ডানে গেলে বাড়ে, তাহলে একবার সবার ডানে কে আছে? ফ্লোরিন আছে, এটা অ্যান্সার। কোনটি মৃৎক্ষার ধাতু? আর্গন, স্ট্রনসিয়াম, ক্রিপ্টন, ফ্রান্সিয়াম। আর্গন হলো নিষ্ক্রিয় মৌল। আমরা যদি এমনিতে ব্যক্তিগতভাবে চিনি, এভাবে বলতে পারবো নিষ্ক্রিয় মৌল। ক্রিপ্টনও নিষ্ক্রিয় মৌল। ফ্রান্সিয়াম হলো ক্ষার ধাতু। ফ্রান্সিয়াম ক্ষার ধাতু, তার মানে বাকি থাকলো কোনটা? এটা মৃৎক্ষার ধাতু হবে। এটা জাস্ট বেসিক থেকে বলা, এটা হলো অ্যান্সার। কিন্তু অ্যান্সার এটা কেন একটু খেয়াল করে দেখো। এই যে তিনটা গ্রুপের এখানে মোট মৌল আছে, ক্ষার ধাতু আছে, মৃৎক্ষার ধাতু, নিষ্ক্রিয় আছে, তাহলে এদের কিন্তু ছন্দ আছে। গ্রুপ 1 এদেরকে আমরা বলি ক্ষার ধাতু। সেটা কি? হিলিয়াম, সরি, হাইড্রোজেন, মানে হাই লি না কে রুবি সাজাবে ফ্রান্সে। ছন্দটা মনে রাখো, হাই লি না কে রুবি সাজাবে ফ্রান্সে। আর গ্রুপ 2 এদেরকেই বলা হয় মৃৎক্ষার। মৃৎক্ষার। তো মৃৎক্ষারের মৌলগুলোকে মনে রাখবো কিভাবে? বিরিয়ানি, মোগলাই, কাবাব, সরিয়ে। বিরিয়ানি, মোগলাই, বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। এখানে যে হাইড্রোজেন, এটা কিন্তু ক্ষার ধাতু না, এটা কিন্তু অধাতু, কিন্তু এটাকে গ্রুপ 1-এ স্থান দেওয়া হয়েছে। এর কথাটা আমরা মাথায় রাখবো না। লিথিয়াম থেকে আমরা মনে রাখবো যে লি না কে রুবি সাজাবে ফ্রান্সে। এই 6টাই হলো ক্ষার ধাতু। ক্ষার ধাতু এবং মৃৎক্ষার ধাতু উভয়ের সংখ্যাই কিন্তু সমান, 6টা করে। ঠিক আছে, তো আমাদের অপশনগুলো খুঁজে দেখি। তার আগে গ্রুপ 18 নিয়ে একটু কাজ করি। গ্রুপ 18তেও কিন্তু 7টা মৌল আছে। সেটা হলো হিলি, নিতু, আর করিম, যাবে, রানীর আগে। আমরা এভাবে মনে রাখতে পারি। তো এইগুলো হলো নিষ্ক্রিয় মৌল। এরা হলো 18তে থাকে যারা, তারা নিষ্ক্রিয়। এখন আমাদের প্রশ্নের অপশনে যে দেখা গেল যে আমাদের তথ্য দেওয়া আছে কার কার বিষয়ে, এই হলো আর্গন, তারপরে হলো ক্রিপ্টন, এই হলো ক্রিপ্টন, তারপরে এই যে ফ্রান্সিয়াম, তারপরে হলো স্ট্রনসিয়াম। এই যে এই হলো 4টা অপশন আমি দেখাই দিলাম। এখন জিজ্ঞেস করা হয়েছে যে মৃৎক্ষার ধাতু কোনটা, তো তুমি এদের গ্রুপ 2-কে মৃৎক্ষার বলে, তো মৃৎক্ষারের মধ্যে কি আছে? স্ট্রনসিয়াম। এই কারণে স্ট্রনসিয়াম হলো অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। কোনটি পঞ্চম পর্যায়ের ক্ষার ধাতু? একটু আগে যে তো দেখলাম, দেখো এই যে এটি হলো পর্যায় 1, এটি পর্যায় 2, এটি 3, এটি 4, এটি 5, 6, এই 7। এই হলো মোট 7টা পর্যায়। এখন আমাকে কি প্রশ্ন করা হয়েছে? পঞ্চম পর্যায়ের ক্ষার ধাতু। ওকে, পঞ্চম পর্যায়, তাহলে এই যে পঞ্চম পর্যায়ের ক্ষার ধাতু কোনটা দেখো তো। ক্ষার ধাতু, এই যে ক্ষার ধাতু কত পর্যায়? পঞ্চম পর্যায়। তাহলে এটা কে? রুবিডিয়াম। অ্যান্সার রুবিডিয়াম। হাই হাই, উত্তরই নাই। তাহলে এটার
অ্যান্সার হবে রুবিডিয়াম। ওকে, তাহলে এগুলো কি? এটা তো ক্ষার ধাতুই না, এটাও ক্ষার ধাতু না, মৃৎক্ষার ধাতু, এটাও নিষ্ক্রিয় মৌল, এটা ক্ষার ধাতু, কিন্তু এটার পর্যায় হলো কত? সপ্তম পর্যায়ে। ঠিক আছে, কিন্তু সপ্তম পর্যায়ে নাই, পঞ্চম পর্যায়ে আছে। তার মানে অ্যান্সারের অপশনগুলোই ভুল আছে। আচ্ছা, কোনটি লবণ উৎপাদনকারী? আমরা সবাই জানি যে পর্যায় সারণীর গ্রুপ 17তে যে মৌলগুলো আছে তাদেরকে বলা হয় লবণ উৎপাদনকারী বা হ্যালোজেন। গ্রুপ 17 মৌলগুলো কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এছাড়াও আরও দুইটা মৌল আছে, একটা হলো অ্যাস্টাটিন আর একটা হলো টেনোসাইন। তো এদের মধ্যে সাধারণত এই 4টা মৌলকে বলা হয়ে থাকে হ্যালোজেন। মনে রাখবো আমরা, হ্যালোজেন। আর হ্যালোজেন শব্দের অর্থ হলো লবণ উৎপাদনকারী। লবণ উৎপাদনকারী। ঠিক আছে, তাহলে এর মধ্যে অপশন কোনটা আছে দেখো তো? অক্সিজেন, ফসফরাস, এই যে ফ্লোরিন। ঠিক আছে, ফ্লোরিন হলো লবণ উৎপাদনকারী। নেক্সট, পর্যায় সারণীতে মুদ্রা ধাতুর অবস্থান কোন গ্রুপে? মুদ্রা ধাতু থাকে গ্রুপ 11তে। 11 ধাতুগুলোকে মুদ্রা ধাতু বলা হয়। আমরা জানি পর্যায় সারণীর গ্রুপ 11তে মোট 4টা মৌল আছে। এটি হলো চতুর্থ পর্যায়, পঞ্চম পর্যায়, ষষ্ঠ পর্যায়, সপ্তম পর্যায়। তো চতুর্থ পর্যায়ে আছে কপার, তারপরে আছে সিলভার, তারপরে আছে গোল্ড, আরেকটা হলো আরজি। আরজি হলো রন্টজেনিয়াম। ঠিক আছে, এটার ভিতরে কি? এটা রন্টজেনিয়াম। তো এই রন্টজেনিয়ামটা বাদ দিলে যে 3টা মৌল থাকে, এই 3টা মৌলকেই বলা হয় মুদ্রা ধাতু। এদের 3টার নামই কমন নাম মুদ্রা ধাতু। কারণ প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত সাধারণত এই ধাতুগুলো ব্যবহার করে মেটাল বা কয়েন মেটাল যেটাকে আমরা বলি, এগুলো তৈরি করা হয়। ঠিক আছে, তাহলে মুদ্রা ধাতুর অবস্থান জিজ্ঞেস করা হয়েছে, কত নম্বর গ্রুপ? সেটি হলো 11 নম্বর গ্রুপ। এরপর কোন গ্রুপে অবস্থানান্তর মৌল বিদ্যমান? দেখো, আমি পর্যায় সারণীর অনেক কিছু জানি, কিন্তু অবস্থান্তর মৌল জানি না। এই প্রবলেম যদি তোমার ভেতরে থেকে থাকে তাহলে এই ভিডিওটি তোমার, কারণ এইটার নিয়ে অনেক কনফিউশন। কিন্তু এই 1 মিনিট যদি তুমি ভিডিওটা দেখো তাহলে এই কনফিউশন তোমার আর থাকবে না। চলো, বিশ্বাস না হলে আমরা একটু প্রুভ করে দেখি। দেখো, কোন গ্রুপে অবস্থান্তর মৌল বিদ্যমান? অবস্থান্তর মৌল, এই বিষয়টা আগে ক্লিয়ার হওয়া দরকার। অবস্থান্তর মৌল, এর আগে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হলো ডি ব্লক মৌল। ওকে, আগে টার্মটা ক্লিয়ার হয়নি। ডি ব্লক মৌল কোনটা? যে মৌলের শেষ শক্তি স্তরের ইলেকট্রনটি বা শেষ ইলেকট্রনটি ডি অরবিটালে থাকবে। ইলেকট্রন বিন্যাস করলাম, করার পরে শেষ ইলেকট্রনটি যদি ডি অরবিটালে থাকে তাদেরকে বলা হয় ডি ব্লক মৌল। খুব সহজ। আমরা স্ক্যান্ডিয়ামের কথা বলতে পারি, আয়রনের কথা বলতে পারি, এই দুইটা দিয়েই উদাহরণ দেই। স্ক্যান্ডিয়াম কত? প্রথমে হলো আর্গন পর্যন্ত, মানে 18, এখানেও 18 লিখে রাখলাম। এরপরে হলো 3D, তারপরে 4s। তাহলে 4s2 হলে 20, আর 21 পূর্ণ হতে একটা লাগে। আর্গনের ক্ষেত্রে কি? 3D, আয়রনের ক্ষেত্রে 3D, 4s2, তাহলে এলো কত? 20, এই হলো 6। এই হলো দুইজনের ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, তাহলে শেষ ইলেকট্রনটি যেহেতু 3D1 আর এখানে 3D6, এ কারণে এই দুইটা মৌলই হলো ডি ব্লক। ডি ব্লক মৌল, এই কথাটুকু আমরা মাথায় রাখবো।
শেষ ইলেকট্রন উভয় মৌলের ক্ষেত্রে যেহেতু ডি অরবিটালে রয়েছে, তার মানে দুইটা মৌল কি ডি ব্লক মৌল। ওকে, ফাইন। এখন আসো অবস্থান্তর মৌল। এই ডি ব্লক মৌলগুলোর মধ্যে কিছু মৌল আছে যাদেরকে আমরা অবস্থান্তর মৌল বলে থাকি, ঠিক আছে? এখন কিন্তু অবস্থান্তর মৌল তো আর সবাইকে বলা যাবে না, এটার জন্য তিনটা শর্ত আছে। কয়টা শর্ত? তিনটা। এটা কিন্তু মাথায় রাখতে হবে, তিনটা শর্ত। 1 নাম্বার শর্ত হলো মৌলটিকে ডি ব্লক মৌল হতে হবে, 1 নাম্বার। এদের সুস্থিত আয়ন থাকতে হবে, সুস্থিত আয়ন থাকতে হবে। এটা আমি কথা বলতেছি। শুধু তাই না, সুস্থিত আয়নের এই আয়নের ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকতে হবে। এই তিনটা শর্ত মানতে হবে। যারা মানবে তারাই মূলত অবস্থান্তর মৌল। তো আমরা তোমাদের কষ্ট কমানোর জন্য 21 থেকে যে 30টা মৌল আছে, আমরা জানি সায়েন্স টিচার ভুল করে মানি ব্যাগ ফেলে কলম নিয়ে ক্লাসে যান। এই যে এটা হলো 21 নাম্বার আর এটা হলো 30 নাম্বার। ওকে, এই মৌলগুলোর মধ্যে যে মৌলগুলো সাধারণত কি করে, যে মৌলগুলো তোমার এই তিনটা শর্ত মানে বা অবস্থান্তর মৌল নামে পরিচিত, তারা মূলত এইগুলা। ঠিক আছে? তার মানে এই চার্টের বাইরে যারা আছে, অর্থাৎ স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক, এরা কিন্তু অবস্থান্তর মৌল না, এরা শুধুমাত্র ডি ব্লকের মৌল। এই টেকনিকটা তোমরা মনে রাখতে পারো। এখন তোমরা যদি চাও যে স্যার এটা কেন ডি ব্লক মৌল, অবস্থান্তর মৌল হলো না কেন, চাইলে আমি প্রমাণ দিতে পারি। সেটা কেমন? এটার জন্য তোমাকে ওই যে সুস্থিত আয়নের ব্যাপারটা জানতে হবে। যে স্ক্যান্ডিয়ামের, দেখো এই যে স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়ন হলো কত? 3+। টাইটেনিয়ামের 2+, ভ্যানাডিয়ামের 3+, ক্রোমিয়াম 3+, ম্যাঙ্গানিজ 2+, আয়রন 2+ হতে পারে, 3+ হতে পারে, কোবাল্ট 2+, নিকেল 2+, কপার 2+, জিঙ্ক 2+। এই আয়নগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, তাহলে এখন যে কোনো বিষয় ক্লিয়ার। দেখো স্ক্যান্ডিয়াম যখন 3+ হয়, তার ইলেকট্রন কোথায় আছে দেখো তো। স্ক্যান্ডিয়ামের 3+ মানে কি, 3টা ইলেকট্রন বের হয়ে গেলে দেখো তো, এই যে এস থেকে 2টা আর ডি থেকে একটা, 3টা যদি বের হয়ে যায়, তার মানে স্ক্যান্ডিয়াম, এই যে স্ক্যান্ডিয়াম 3+ এর ইলেকট্রন বিন্যাস অ্যাজ লাইক অ্যাজ আর্গনের মতো, আর্গনের মতো। তাহলে আর্গনের ক্ষেত্রে আমরা কি জানি যে 3s2 3p6, এখানে 3d এর তো কোনো অস্তিত্বই নাই। তো আংশিক পূর্ণ আছে কি নাই সেটা দেখবো কিভাবে? যার কারণে এটা অবস্থান্তর মৌল হতে পারে না। একই রকম ভাবে জিঙ্কের ক্ষেত্রে তাকাও, যে জিঙ্কের অরবিটালে যদি আমরা দেখি যে প্রথমে 18 আর্গন, তারপরে 3d10, এরপরে হলো 4s2। তো জিঙ্ক 2+ এর ক্ষেত্রে কি হয়? জিঙ্ক 2+ এর ক্ষেত্রে আমরা সবাই জানি যে এই সর্বশেষ শক্তি স্তর থেকে ইলেকট্রন চলে যায়। তাহলে এখন দেখো তো, এই যে লাস্টে পড়ে থাকলো তার ডি অরবিটাল, ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যা কত? 10 না? 10 মানে তো সেটা পূর্ণ হয়ে গেল, কারণ ডি অরবিটালে সর্বোচ্চ 10টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে কিন্তু এই শর্তটা না মানার কারণে এই দুইজন হলো অবস্থান্তর মৌল। ঠিক একই আঙ্গিকে এখন যদি বলো যে স্যার আয়রন 2+, এই যে দেখো এখানে যদি আমি আয়রন 2+ লিখি, এখন কি হবে? আয়রন 2+ যদি লিখতাম তাহলে আর্গন
2 প্লাস মানে কি এই দুটো ইলেকট্রন চলে যাবে 4s থেকে, তার মানে তখন ইলেকট্রন সংখ্যা হবে কত 3d6। এই যে ডি অরবিটালে 6টা ইলেকট্রন, তার মানে কি আংশিক পূর্ণ। আংশিক পূর্ণ বলতে এই যে দেখো একবার বলে দিই, ডি অরবিটালে ইলেকট্রন থাকবে 1 থেকে 9 এর মধ্যে, তাহলে এখানে কয়টা আছে 6টা। আবার যদি তুমি আয়রন 3 প্লাস দাও তাহলে তখন কি হবে আরও একটা ইলেকট্রন কমে যাবে, তার মানে তখন কি 3d5। তো 5 আর 6 কি 1 থেকে 9 এর ভিতরে, তার মানে আয়রন হলো একটি কি অবস্থান্তর মৌল এবং ডি ব্লক মৌল দুইটাই। কিন্তু এই দুইটা আমরা বিশেষ করে মনে রাখবো, স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক এই দুইটা কি ডি ব্লক মৌল বাট অবস্থান্তর মৌল না। আর বাকি যে বক্সের ভিতরে যেগুলো দিয়েছি এগুলো সবাই হলো কি অবস্থান্তর মৌল এবং ডি ব্লক মৌল। আশা করি তোমাদের এই জাতীয় প্রবলেম আসলে আর সমস্যা হবে না। নেক্সট, নিচের কোনটি অবস্থান্তর মৌল নয়? ওই যে একটু আগে দেখো তো কি কি আছে, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, আয়রন, কপার। উত্তর হবে কোনটা? এই যে স্ক্যান্ডিয়াম, সঠিক অ্যান্সার স্ক্যান্ডিয়াম। কারণ টাইটেনিয়াম, আয়রন, কপার সবগুলোই হলো অবস্থান্তর মৌল। আবার বলছে নিচের কোনটা অবস্থান্তর মৌল নয়। এবার কি কি দিছে, নিকেল, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আর্সেনিক। তাহলে 1 থেকে 30-এর বাইরে কে আছে? আর্সেনিক। আর্সেনিক এটা হলো অ্যান্সার। কিন্তু আর্সেনিক অ্যান্সারটা কেন একটু প্রমাণ করে নিই। আর্সেনিক সম্ভবত 33 নম্বর মৌল। তাহলে আর্গন পর্যন্ত হলো 18, এরপরে 3d10, 4s2, এরপরে হচ্ছে 4p, তাহলে হলো 30, 18 আর 20, 30, 3। তো লাস্টের অরবিটটা আমরা খেয়াল করি, শেষ শক্তি স্তরটা এখানে কি আছে 4s2, 4p3, অর্থাৎ এখানে ডি অরবিটালের কোনো আনাগোনাই নাই, তার মানে এটা অবস্থান্তর মৌল হতেই পারে না। ঠিক আছে, আরও একটা কারণ আছে, কারণ ডি ব্লক মৌল হতে হবে, তো ডি ব্লক মৌলই না, এটা তো শেষ ইলেকট্রন কোথায় আছে? পিতে আছে, এটা পি ব্লকের মৌল। এভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। ওকে, নিচের কোনটি ভারী ধাতু? ওকে, ভারী ধাতু সম্পর্কে আমাদের প্রথম অধ্যায়ে তথ্যটা দেওয়া আছে যে কারা কারা সাধারণত ভারী ধাতু হয়। ভারী ধাতু আরও অনেক আছে, তো আমাদের বইতে যে তথ্যটা আছে এই অনুযায়ী ভারী ধাতু হলো লেড, কোবাল্ট, আর্সেনিক, আরেকটা হলো নিকেল, সম্ভবত হ্যাঁ নিকেল। নিকেল, কোবাল্ট, লেড, নিকেল না সরি, এটা হবে মার্কারি বা পারদ। মার্কারি আরেকটা নাম হলো পারদ। এই 4টা ধাতুকে বলা হয় ভারী ধাতু। তো দেখো তো এই 4টার মধ্যে অপশন কোনটা আছে? অপশনে এই যে লেড আছে, লেড হল অ্যান্সার। ঠিক আছে, পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। হ্যাঁ ঠিক আছে। অধাতব ধর্ম বাড়ে, অধাতব ধর্ম হ্যাঁ বাড়ে। মৌলের আকার কমে, সবই তো ঠিক আছে। কারণ আমরা কি জানি মৌলের আকার, পারমাণবিক ব্যাসার্ধ আর ধাতব ধর্ম বাম থেকে ডানে গেলে কমে, আর বাকিগুলো সবগুলো বাড়ে। তাহলে এখানে পরমাণুর আকারের কথা বলছে, এই আকার কমে লেখাই আছে, তার মানে সবগুলো তথ্যই সঠিক। এরপর ক্যালসিয়াম এবং জিঙ্ক এর ক্ষেত্রে যোজনী একই। হ্যাঁ অবশ্যই, কারণ ক্যালসিয়ামের যোজনী 2, জিঙ্কের যোজনীয় 2। গ্রুপ, ক্যালসিয়াম কোন গ্রুপে আছে? 2 নম্বর গ্রুপে। ক্যালসিয়ামের গ্রুপ হলো 2, দুঃখিত, আর জিঙ্কের গ্রুপ হলো 12, তার মানে গ্রুপ 1 না, এটা 1। তাহলে সহজ করে বলাই যায়, যেহেতু অপশন আমার 3টা নাহলে 2টা, তার মানে এই 2টা অ্যান্সার। তারপর একটা মিলাই নেই, ক্যালসিয়ামের পর্যায়ও 4, জিঙ্কের পর্যায়ও 4, তার মানে কি পাইলাম আমরা? এই 2টা তথ্য সেম, এই 2টা তথ্য সেম, কিন্তু এই জায়গাতে ভিন্ন ভিন্ন, তার মানে 1 আর 3 হলো সঠিক। এই হলো 1 আর 3 অ্যান্সার। এই জাতীয় প্রশ্ন কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইমে ভুল করি।
ঠিক আছে, এই ভুলটা কিন্তু বুঝে বুঝে করলে সম্ভাবনা কমে যাবে। নেক্সট, ইলেকট্রন বিন্যাসের রীতি, অর্থাৎ কোন কোন রীতি মেনে সাধারণত ইলেকট্রন বিন্যাস করা হয়? পাউলির বর্জন নীতি, আউবাউ নীতি, হুন্ডের নীতি। হ্যাঁ, তিনটাই সঠিক। নেক্সট, ম্যাঙ্গানিজের পরের মৌল। তাহলে আবার আমাকে কিন্তু ওই সিরিয়ালটা মনে রাখতে হবে। কি বলছিলাম? সায়েন্স টিচার ভুল করে মানি ব্যাগ ফেলে কলম নিয়ে ক্লাসে যান। কি বলতেছে? ম্যাঙ্গানিজের পরের মৌল। তাহলে ম্যাঙ্গানিজের পরের মৌল কে? আয়রন। আসো, আয়রন সম্পর্কে কি বলছে? রঙিন যৌগ গঠন করে। আমরা জানি ডি ব্লক মৌল বা অবস্থান্তর মৌল যারা, তারা ডি ব্লক কি করে? রঙিন যৌগ গঠন করে, অবশ্যই গঠন করে। প্রমাণ কি? প্রমাণ দেখো, এই যে ফেরাস সালফেট, এটা একটা সবুজ কালারের লবণ, সবুজ কালার, ঠিক আছে। তারপর আছে ফেরিক সালফেট, অন্য একটা কালার, কি বলে, মেটে কালার টাইপের একটা কালার হয়, তো অনেক রঙিন যৌগ গঠন করে, এটা সত্য। ধাতব হ্যালাইড গঠন করে, দেখি তো। হ্যাঁ, এই আয়রন ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড, অথবা এটা ফেরিক ক্লোরাইড। তাহলে ধাতু আর হ্যালোজেন বিক্রিয়া করলে ধাতব হ্যালাইড উৎপন্ন হয়, তার মানে এই কথাটা সত্য। 7 নং গ্রুপে অবস্থিত, না এটা মানতে পারলাম না, কারণ এটা হলো চতুর্থ পর্যায়ের অবস্থিত, আর গ্রুপ হলো এটার 3, এটার 4, এটার 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তার মানে এটার গ্রুপ কত? 8, কিন্তু এখানে বলা হয়েছে কত? 7। এই কথাটাটি ভুল। তার মানে 1 আর 2 সঠিক, 1 আর 2 সঠিক। এবার কি বলছে? কোনটি অধিক ধনাত্মক মৌল? ধনাত্মক মৌল তো এই 4টা মৌলের ভেতরে কম্পেয়ার করতে হবে। অক্সিজেনের নিচে যে আছে, অক্সিজেনের নিচে কে থাকে? সালফার। তার মানে এ হলো সালফার। অক্সিজেনের পরে এখানে ক্লোরিন, ক্লোরিনের উপরে এই জি মানে কি? তাহলে ফ্লোরিন। এই তো 4টা মৌল। এবার এই 4টা মৌলের ক্ষেত্রে ধনাত্মক মৌল, অধিক ধনাত্মক মৌল, ধনাত্মক মৌল বলে ধাতব ধর্মকে ইন্ডিকেট করতেছে আর কি। তাহলে বাম থেকে ডানে গেলে ধাতব ধর্মটা কি? বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম কমে, কিন্তু এখানে অধিক কথা বলা হচ্ছে, তার মানে অক্সিজেন এর ধাতব ধর্ম বা ধনাত্মক ধর্ম ফ্লোরিনের তুলনায় বেশি। আবার উপর থেকে নিচে গেলে কমে, তার মানে অক্সিজেনের সালফারের চাইতে বেশি। তাহলে এটা হলো এটা এখানে, তার মানে বিষয়টা কি দাঁড়ালো? ওখানে উপর থেকে ফ্লোরিনের চাইতে আবার ক্লোরিনের কম, ফ্লোরিনের চাইতে ক্লোরিনের আবার কম। তার মানে অক্সিজেনের পরে হবে ফ্লোরিন। এটা হলো তাদের মোটামুটি সিরিয়াল। তাহলে এখন সবার বামে যেটা, তার ধাতব ধর্ম বা ধনাত্মক মৌল বা অধিক ধনাত্মকতার যে বিষয়টা সেটা বেশি, তার মানে অক্সিজেন হলো আমার অ্যান্সার। ওকে, এরপরে কোন মৌলের ইলেকট্রন আসক্তি বেশি? তার মানে এগুলোর সবার ডানে যে আছে তার বেশি। বাম থেকে ডানে গেলে বাড়ে, এখানে হলো বাড়ে, এখানে হলো কমে, তার মানে জি এর সব চাইতে বেশি। সঠিক অ্যান্সার জি। এখানে কি বলছে? জি এর আকার ছোট, বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়। ওকে, এর অধাতব ধর্ম বেশি। অধাতব ধর্মের বিষয়টা কি? বাম থেকে ডানে গেলে বাড়ে, বেশি, বাড়ে না, এই কথাটা মানা যাবে না, কম। এ অপেক্ষা ক্লোরিনের আয়নীকরণ শক্তি বেশি। আয়নীকরণ শক্তি এই দুইজনের ভিতরে বাম থেকে ডানে গেলে বাড়ে, তার মানে এটার বেশি, এটার কম। এ অপেক্ষা ক্লোরিনের আয়নীকরণ শক্তি বেশি, এই কথাটা সত্য। তার মানে সঠিক অ্যান্সার 1 এবং 3। ঠিক আছে, নেক্সট। তাহলে কেমন লাগলো আজকের ক্লাস? আশা করি পরের ভিডিওটি তোমরা আরও মন দিয়ে দেখবে। দেখা হবে 5ম অধ্যায়ে।